গুড মর্নিং ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আমি সাধারণত চিংড়ি এবং সাদা মাছ কালচার চাষিদের প্র্যাকটিক্যাল কালচারের সুবিধার জন্য টেকনিক্যাল গাইড করি এবং প্র্যাকটিক্যাল নলেজগুলো আমি আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি। তো আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা অলরেডি সাবস্ক্রাইবার আছেন তারা আমার চ্যানেলটি ফলো করুন এবং চ্যানেলে আপলোড করা নতুন নতুন ভিডিওগুলো দেখতে থাকুন। আমি আজকে আলোচনা করব 2024 সালে যে সকল চাষি বন্ধুগণ বেনামি কালচার করবেন বলে ডিসাইড করেছেন তাদের উদ্দেশ্যে পুকুর প্রস্তুতি, অর্থাৎ বেনামি কালচার পুকুরের মাটি ও জলের সম্পূর্ণ প্রস্তুতকরণ নিয়ে আজকের আলোচনা। তো বেশি দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক। প্রথমত আসা যাক সয়েল প্রিপারেশন নিয়ে, অর্থাৎ আমরা যে পুকুরটি বেনামি কালচারের জন্য বেছে নিয়েছি তার মাটির সম্পূর্ণ প্রস্তুতিকরণ নিয়ে। প্রথমত আমাদের দেখে নিতে হবে আমরা যে পুকুরটা কালচার করব তার ভেতরকার কালো মাটির ডেপথ কতটা রয়েছে, অর্থাৎ যে পুকুরটা আমরা 2024 সালে কালচার করব বলে ডিসিশন নিয়েছি বা ডিসাইড করেছি ওই পুকুরের কালো মাটির উচ্চতা কত রয়েছে। যদি কালো মাটির উচ্চতা 6 ইঞ্চির কম থাকে তাহলে আমাদের পুকুরটাকে খুব ভালো করে রোদ খাইয়ে নিতে হবে এবং কোনো প্রকার পুকুরের ভেতরকার কালো মাটি বাইরে ফেলার দরকার নেই, অর্থাৎ আমাদের কোনোভাবেই পুকুরের ভেতরকার কালো মাটি বাইরে ফেলতে হবে না। 40 থেকে 60 দিন অর্থাৎ 1.5 থেকে 2 মাস ভালো করে রোদে শুকিয়ে নিলেই আমাদের কালচার পুকুরটি সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে পড়বে জল ভর্তির জন্য। আবার যদি আমাদের ওই কালচার পুকুরে 6 ইঞ্চির বেশি কালো মাটি জমা হয়ে থাকে তাহলে মাটিগুলো সম্পূর্ণভাবে পরিষ্কার করে বাইরে ফেলতে হবে। এই কালো মাটি পরিষ্কার আমরা বিভিন্নভাবে করতে পারি, যেমন পাকওয়াশের মাধ্যমেও করতে পারি এবং ট্রাক্টর বা জেসিবির সাহায্যে আমরা পরিষ্কার করে বাইরে ফেলতে পারি। পুকুর থেকে কালো মাটি পরিষ্কার করে তুলে নেওয়ার পর আরও বেশ কিছুদিন আমাদের পুকুরটাকে রোদ খাওয়াতে হবে। এবার এই শুকনো অবস্থাতেই আমাদের কস্টিক সোডা অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড 4 কেজি প্রতি 1000 স্কোয়ার মিটারে ব্যবহার করে নিতে হবে। এবার আমরা জেনে নেব যে কস্টিক সোডার কাজ কী, অর্থাৎ আমরা যে পুকুরটা ভেনামি কালচারের জন্য প্রস্তুত করেছি কস্টিক সোডা ওই পুকুরে কেন অ্যাপ্লিকেশান করব বা কস্টিক সোডা কেন ব্যবহার করব। ভেনামি চাষের ক্ষেত্রে এই সোডিয়াম হাইড্রোক্সাইড কী কাজ করে থাকে বা এর গুরুত্ব কী। তো কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড এমন এক প্রকার কেমিক্যালস যা জীবাণুনাশক হিসাবে বহুল পরিমাণে কাজ করে থাকে। এই কস্টিক সোডা ব্যবহারে পুকুরের মাটির পিএইচ বৃদ্ধি পায় এবং মাটির মধ্যে থাকা সমস্ত রকমের এনিমি স্পোরগুলোকে কস্টিক সোডা ধ্বংস করে মাটিটাকে সম্পূর্ণরূপে ফ্রেশ করে তোলে। এই সোডিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক সোডা ভেনামি কালচারে ব্যবহার করলে কালচার চলাকালীন মাটির নানাবিধ সমস্যা থেকে অনেকাংশেই পুকুরটা মুক্তি পায়। তাই ভেনামি কালচারে পূর্বে মাটিতে কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা অব্যর্থ বা উচিত বলে আমি মনে করি। এর পরবর্তীকালে কালচার পুকুরটাকে খুব ভালো করে শুকানো অবস্থায় ক্যালসিয়াম অক্সাইড অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ আমাদের লাইমিং করতে হবে, আমাদের পুকুরে কলিচুন মারতে হবে। আমাদের কালচার পুকুরে প্রতি 1000 স্কোয়ার মিটার এরিয়ার জন্য 70 থেকে 80 কেজি ডালা দেখে কলিচুন অ্যাপ্লিকেশান করতে হবে। অ্যাভেলেবেল মার্কেটে বহু রকমের ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়, তার মধ্যে থেকে আমাদের সাধারণত 40 কেজি প্যাকেটের কলিচুনটি বেছে নিতে হবে, কারণ 40 কেজি প্যাকেটের কলিচুন সাধারণত এ গ্রেড কোয়ালিটির হয়ে থাকে। এছাড়াও এই 40 কেজি প্যাকেটের কলিচুনগুলো অ্যাকোয়াকালচারে ব্যবহারের জন্য ভীষণভাবেই গুরুত্বপূর্ণভাবে কাজ করে থাকে বা অ্যাকোয়াকালচারে ব্যবহারের ভীষণ উপযোগী, বিশেষ করে ভেনামি কালচারের ক্ষেত্রে ভীষণভাবে উপযোগী। এরপর আমরা জেনে নেব ভেনামি কালচারে আমরা কেন ক্যালসিয়াম অক্সাইড বা কলিচুন অ্যাপ্লিকেশান করব। এবার আসা যাক ক্যালসিয়াম অক্সাইড ভেনামি কালচারের ক্ষেত্রে
কি কাজ করে থাকে বা ক্যালসিয়াম অক্সাইডের গুরুত্বপূর্ণ কি ভূমিকা রয়েছে। ক্যালসিয়াম অক্সাইডও মাটির পিএইচ বৃদ্ধি করে এবং পুকুরের বটম লেভেলকে স্ট্রং করে রাখে। ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে ক্যালসিয়ামের সোর্স। বারবার ভেনামি কালচার করবার কারণে মাটির মধ্যে দ্রবীভূত ক্যালসিয়ামের কার্যক্ষমতা বা ক্যালসিয়ামের পরিমাণ অনেকাংশেই হ্রাস পায়। তো সেক্ষেত্রে আমরা যদি কলিচুন নিয়মমাফিক ইউজ করি, এই ক্যালসিয়ামের ঘাটতির যে প্রবলেম এসে থাকে সেই থেকে পুকুরটাকে অনেকাংশেই মুক্ত করা যায়। অনেক পুকুরে কালচার চলাকালীন দেখা যায় সবসময় জল ঘোলা হয়ে থাকে, মানে যে পুকুরটা আমরা কালচার করছি তার জল সবসময়ের জন্য টার্বিডিটি মেনটেন করে। এই টার্বিডিটি বা ঘোলাটে কাটানোর জন্য আমাদের বহু রকমের ট্রিটমেন্ট করতে হয়, যার দরুন আমাদের বহু মেডিসিন বা বহু প্রোডাক্ট অ্যাপ্লিকেশান করতে হয় বেনামি কালচার পুকুরে, তাতেও ঠিকঠাক বা উপযুক্ত কাজ আমরা পাই না। তো পুকুরের শুকনো অবস্থায় যদি আমরা ঠিকঠাক করে ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করি তাহলে এই ঘোলা সমস্যা বা টার্বিডিটি প্রবলেম থেকে আমাদের কালচার পুকুরটাকে অনেকাংশে রক্ষা করা যায়। আরও একটি বিশেষ দিকে আমাদের নজর দিতে হবে, যে সমস্ত পুকুরের জলের পিএইচ লেভেল সবসময় লো থাকে, অর্থাৎ কালচার চলাকালীন যে সমস্ত পুকুরের পিএইচ লো থাকে সেই সমস্ত পুকুরে কলিচুন একটু বেশি পরিমাণই করতে হবে। এই ক্যালসিয়াম অক্সাইড অ্যাপ্লিকেশান করে দেওয়ার পর আরও 7 থেকে 10 দিন আমাদের পুকুরটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। পরবর্তী পর্যায়ে আমাদের নেট দিয়ে খুব ভালো করে ছেঁকে পুকুরে জল ভরতে হবে, অর্থাৎ আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে বাইরে থেকে কোনো প্রকার শামুক, ঝিনুক, সাদা মাছ কিংবা কোনো প্রকার কাঁকড়া বা জলের কোনো অবাঞ্ছিত পোকা বা জলজ কোনো প্রাণী যাতে পুকুরে প্রবেশ না করতে পারে সেজন্য আমাদের পুকুরে খুব ভালো করে ছেঁকে জল তুলতে হবে বা পুকুরে জল ভরতে হবে। জল ভর্তির সমকালীন পর্যায়ে আমাদের সর্বদা মনে রাখতে হবে পুকুরের চারপাশটা খুব ভালো করে বায়োসিকিউরিটি মেনটেন করতে হবে, অর্থাৎ কালচার পুকুরের চারপাশ গার্ড নেট দিয়ে খুব ভালো করে ঘিরতে হবে এবং পুকুরের উপরে ভালোভাবেই বারক্রাফ দিয়ে ঘিরে নিতে হবে, যাতে করে উপর থেকে কোনো প্রকার পাখি অর্থাৎ পানকৌড়ি, বক, মাছরাঙা ইত্যাদি পুকুরে যাতে না নেমে আসতে পারে তার জন্য আমাদের পুকুরটাকে বারক্রাফের সাহায্যে খুব ভালো করেই গার্ড করতে হবে। পুকুরের জল ভর্তি চলাকালীন আরও একটি বিশেষ দিকে আমাদের নজর দিতে হবে, যদি পূর্ববর্তী কালচারের সময় শামুক আর ঝিনুকের উপদ্রব ছিল আমাদের পুকুরে, তাহলে পুকুরে জল ভর্তির সময় 2 ফিট জল ভর্তি হলেই ওই অবস্থাতেই আমাদের 4 কেজি কপার সালফেট বা তুঁতে জলের সঙ্গে মিশিয়ে সারা পুকুরে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে। এরপর আমরা 4 ফিট জলের উচ্চতা হলেই পুকুরে জল ভর্তি করা বন্ধ করব। আবার যেসব পুকুরের জল কমে যায় বা চুঁইয়ে যায় সেই সব পুকুরে জলের উচ্চতা 4.5 ফিট নিয়ে নেব। জল ভর্তি চলাকালীন আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আমরা যেখান থেকে ওয়াটার সোর্স করেছি, অর্থাৎ যে খাল বা নদী থেকে আমরা জলটা তুলছি তার স্যালিনিটি আমাদের চেক করে নিতে হবে। সবসময় আমাদের চেষ্টা করতে হবে 8 থেকে 12-13 পিপিটি স্যালিনিটি তোলার সোর্স থেকে জলটা তুলছি তার স্যালিনিটি 8 থেকে 12 পিপিটি যেন হয়ে থাকে। পুকুরে জল ভর্তি হয়ে যাওয়ার পরে প্রথম দিনে পুকুরটাকে পুরোপুরি বিশ্রাম দিয়ে দেব। পরের দিন খুব ভালো করে ট্রেনিং করব দিনের বেলা এবং রাত্রি 10টার সময় ব্লিচিং 30 কেজি প্রতি 1000 স্কোয়ার মিটার এরিয়াতে 3 ফিট ওয়াটার ডেপথে অ্যাপ্লাই করব। পূর্বেই আলোচনা করেছি ভেনামি কালচারের ক্ষেত্রে স্যালিনিটি 8 থেকে 12 পিপিটি হলে খুব ভালো হয়, তবে এর অধিক কিংবা লো স্যালিনিটিতেও ভেনামি চিংড়ি কালচার করা যায়। এবার আসা যাক ব্লিচিং পাউডার এর সায়েন্টিফিক অ্যাপ্লিকেশান ডোজেস কী। প্রত্যেক 1000 স্কোয়ার মিটার এরিয়ার জন্য 30 কেজি ব্লিচিং লাগবে, সেটা আবার জলের উচ্চতা 3 ফিট হতে হবে। তবে আমরা যে ব্লিচিং পাউডারটা ব্যবহার করব তার মধ্যে 30% ক্লোরিন থাকতে হবে। ব্লিচিং পাউডার অ্যাপ্লিকেশান করবার পরের 2 দিন পুরোপুরি পুকুরটাকে বিশ্রাম দেব। পরের দিন
রোদ ঝলমলে পরিবেশ দেখে বিকেসি 80% 1 লিটার এরিয়েশন চালিয়ে অ্যাপ্লিকেশন করব। এই স্যানিটাইজার অ্যাপ্লিকেশন করবার সময় খেয়াল রাখতে হবে, যদি কালচার পুকুরের স্যালিনিটি 10 ppT এর বেশি থাকে তবে বিকেসি 80%-এর জায়গায় লুমিনেসেন্ট ব্যাকটেরিয়া কন্ট্রোলার স্যানিটাইজার ব্যবহার করব। কারণ হিসাবে বলি, যে সমস্ত পুকুরের স্যালিনিটি অধিক থাকে উক্ত পুকুরগুলোতে সাধারণত পিএইচ, অ্যালকিলিনিটি এবং হার্ডনেস অধিকতর হয়ে থাকে। সেই সমস্ত পুকুরের ওয়াটার প্যারামিটার লেভেল বেশি থাকার কারণে কালচার পুকুরে লুমিনেসেন্ট ব্যাকটেরিয়া চলে আসে। লুমিনেসেন্ট ব্যাকটেরিয়া চলে এলেই কালচার করতে গিয়ে আমাদের নানাবিধ সমস্যার মুখোমুখি হতে হবে। যেমন চিংড়ির মল্টিং প্রবলেম আসে, শ্রিম্প টাইমলি মল্টিং করবে না, শ্রিম্প ইজিলি ফিট হবে না, অর্থাৎ আমরা যে চিংড়ি কালচার করছি ভেনামি, সেই ভেনামি চিংড়ি খুব সহজে খাবার খেতে চাইবে না, এবং আমরা যে কালচার চলাকালীন বারে বারে ওয়াটার প্রোবায়োটিক অর্থাৎ জলের প্রোবায়োটিক ব্যবহার করব, তার ঠিকমতো ফিডব্যাক পাবো না বা কাজ পাবো না। তার জন্য আমাদের পুকুরে স্যালিনিটি চেক করতে হবে। যদি স্যালিনিটি 10 ppTর বেশি থাকে তাহলে আমাদের লুমিনেসেন্ট ব্যাকটেরিয়া কন্ট্রোলার স্যানিটাইজার অ্যাপ্লিকেশন করতে হবে। আর যদি স্যালিনিটি 10 ppTর কম থাকে তাহলে আমরা বিকেসি 80% অ্যাপ্লাই করব স্যানিটাইজারের জায়গায়। ওয়াটার স্যানিটাইজার অ্যাপ্লিকেশন করার পরের দিন কালচার পুকুরটাকে সম্পূর্ণ বিশ্রাম দিয়ে নেব এবং পরের দিন খুব ভালো করে ট্রেনিং করব। এরপরে আমাদের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অ্যামোনিয়া টেস্ট কিটের সাহায্যে পুকুরের জলের অ্যামোনিয়া টেস্ট করব। যদি টেস্ট কিটে অ্যামোনিয়া দেখা যায় তাহলে ইউকা পাউডার অর্থাৎ গ্যাস পাউডার 250 গ্রাম বালির সাথে খুব ভালো করে মিক্স করে সকাল 10টার সময় ব্যবহার করব। সাইনি ওয়েদার দেখে অর্থাৎ সূর্যালোকের উপস্থিতিতে সকাল 10টায় 250 গ্রাম গ্যাস পাউডার নিয়ে আমরা ব্যবহার করব। তবে মনে রাখতে হবে, যদি আপনার পুকুরে অ্যামোনিয়া পরিলক্ষিত হয় তবেই। আবার যদি অ্যামোনিয়া 0.5 এর নিচে দেখা যায় তাহলে আমাদের ইউকা পাউডার ব্যবহার করার কোনো দরকার নেই। পরের দিন বিকাল 4টার সময় যে কোনো মেজর মিনারেলস 2 কেজি সাথে ডলোমাইট 5 কেজি ব্যবহার করব। এই মেজর মিনারেলস এবং ডলোমাইট ব্যবহার করার পরের দিন খুব ভালো করে ট্রেনিং করব এবং এরিয়েশন দেব। উক্ত দিনে প্রিমিয়াম কোয়ালিটির মাটির প্রোবায়োটিক 2 কেজি নেব এবং বালির সাথে খুব ভালো করে মিক্স করব এবং অ্যাপ্লিকেশান করব। এই মাটির প্রোবায়োটিক ব্যবহার করার সময় আমাদের মনে রাখতে হবে, যেদিন আমরা এই মাটির প্রোবায়োটিক ব্যবহার করব সেদিনকার যেন পরিবেশ রোদ ঝলমলে থাকে বা সাইনি ওয়েদার থাকে। এই মাটির প্রোবায়োটিক ব্যবহার করার পরের দিন আমরা পুকুরটাকে পুরোপুরি বিশ্রাম দিয়ে নেব, অর্থাৎ এই মাটির প্রোবায়োটিক ব্যবহার করার পরের দিন আমরা কালচার পুকুরে কোনো প্রকার কোনো ট্রেনিং, এরিয়েশন বা অন্য কোনো প্রোডাক্ট অ্যাপ্লিকেশন করব না। প্রিমিয়াম কোয়ালিটির সয়েল প্রোবায়োটিকগুলো সাধারণত 10 কেজি বালতি বা 5 কেজি প্যাকেটের হয়ে থাকে। তো আমাদের সেগুলোর মধ্যে দেখে যেগুলো খুব কাজ করে, আমি তো আগেই আলোচনা করেছি যে মাটির প্রোবায়োটিক ব্যবহার করার পরের দিন আমরা পুকুরটাকে পুরোপুরি বিশ্রামে রাখবো। এই বিশ্রাম দেওয়ার পরের দিন আমরা পুকুরটাকে খুব ভালো করে ট্রেনিং করব এবং এরিয়েশন দেব। উক্ত দিনে সন্ধ্যে 7টায় অর্গানিক জুস অ্যাপ্লিকেশান করব। অর্গানিক জুস অ্যাপ্লিকেশানের জন্য আমাদের বিশেষ কয়েকটি উপকরণ নিয়ে নিতে হবে। আমি সেগুলো নিয়ে আলোচনা করি। আমি যদি 1000 স্কোয়ার মিটার এরিয়ার জন্য জুস প্রসেসিং করি তো সেক্ষেত্রে আমাকে মোলাসিস বা চিটাগুড় নিয়ে নিতে হবে 2.5 কেজি এবং অ্যাকোয়াকালচার ইস্ট 250 গ্রাম নিতে হবে। সন্ধ্যে 7টার সময় আমাদের অ্যাপ্লিকেশান করে দিতে হবে। সবসময় মনে রাখবেন, আমি যে জুস প্রসেসিংটা বললাম এটা প্রতি 1000 স্কোয়ার মিটার এরিয়ার জন্য এবং 3 ফিট জলের গভীরতায়। আপনার জল যদি কালচার পুকুরে বেশি হয়ে থাকে তবে এর পরিমাণটা আপনি জলের ডেপথ হিসাবে বাড়িয়ে নেবেন এবং আপনার এরিয়া যদি 1000 স্কোয়ার মিটারে বেশি হয় তাহলে এই জুসের অ্যাপ্লিকেশান ডোজেসটা বাড়িয়ে নিতে হবে। আরেকটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, আমরা যে জুসটি তৈরি করলাম
বা 3 দিন ভেজালাম। 3 দিন ভেজানোর পরে যদি আমরা এই জুস অ্যাপ্লিকেশান না করে দিই তবে কিন্তু এই অর্গানিক জুসটি পুরোপুরি নষ্ট হয়ে যাবে, অর্থাৎ এই অর্গানিক জুসের কাজ আমরা ঠিকমতো পাবো না। তাই 3 দিন জুস ভিজিয়ে রাখার পর আমাদের জুসটাকে ব্যবহার করে নিতে হবে। পরের দিনের একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদের পুকুরের ওয়াটার প্যারামিটার চেক করা, অর্থাৎ আমরা যে পুকুরটা ভেনামি কালচারের জন্য প্রস্তুত করছি সেই পুকুরের 1 ফিট ভেতর থেকে জল নিয়ে যে কোনো একটা প্রপার ল্যাবরেটরিতে গিয়ে ওয়াটার অল প্যারামিটার চেক করে নেওয়া। যদি কোনোভাবে ওয়াটার প্যারামিটার ঠিকঠাক না থাকে তো সেক্ষেত্রে কিন্তু যেসব প্রবলেমগুলো আসবে তার প্রিভেনশন আমাদের নিয়ে ওয়াটার প্রিপারেশন করে তারা ছাড়ার উপযোগী করে নিতে হবে। এই ওয়াটার প্যারামিটার চেক করার সাথে সাথে উক্ত দিন বা পরের দিন আমাদের খুব ভালো করে চেনিং এবং এরিয়েশন করে নিতে হবে এবং পুকুরে ডলোমাইট অ্যাপ্লিকেশন করতে হবে বিকাল 4টের সময়, অর্থাৎ জুস অ্যাপ্লিকেশানের পরের দিন আমাদের ডলোমাইট অ্যাপ্লিকেশন করতে হবে বিকাল 4টার সময়। পরের দিন আমাদের পুকুরটাকে পুরোপুরি বিশ্রামে রেখে তো ওয়াটার পিএইচ দেখব এবং যদি ওয়াটার পিএইচ লেভেল হাই থাকে তো পুনরায় আরেকবার আমাদের কালচার পুকুরে অর্গানিক জুস করতে হবে। পুকুরের ওয়াটার পিএইচ যদি 8.2 থেকে 8.5-এর মধ্যে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো রকম কোনো জুস ব্যবহার করার দরকার নেই। যদি আমাদের পুকুরে 8.5 পিএইচ দেখা যায় বা তার অধিক পিএইচ পরিলক্ষিত হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের আরেকবার অর্গানিক জুস অ্যাপ্লিকেশান করে নিতে হবে। তো এই অর্গানিক জুস অ্যাপ্লিকেশান করার পরে আমাদের যে কোনো এক প্রকার প্রিমিয়াম কোয়ালিটির ওয়াটার প্রোবায়োটিক চুজ করে নিতে হবে এবং সেটা প্রতি 1000 স্কোয়ার মিটার এরিয়াতে 250 গ্রাম নেব এবং সেটাকে খুব ভালো করে মোলাসিস অর্থাৎ চিটাগুড়ের সাথে 2-3 ঘন্টা আগে মিশিয়ে নেব এবং সকাল 10টার সময় অ্যাপ্লিকেশন করব রৌদ্রোজ্জ্বল পরিবেশ দেখে। বিশেষ করে ওয়াটার প্রোবায়োটিকের মধ্যে থাকা ব্যাসিলাস গ্রুপের যেসব উপকারী ব্যাকটেরিয়া রয়েছে সেগুলো দারুণভাবে কাজ করবে বা উল্লেখযোগ্যভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যেদিন আমরা এই ওয়াটার প্রোবায়োটিক এবং মোলাসিসের মিশ্রণটাকে অ্যাপ্লিকেশন করব ওই অ্যাপ্লিকেশন করার পূর্বে 3 থেকে 4 ঘন্টা মিষ্টি জল এবং চিটাগুড়ির সাথে ভিজিয়ে নিতে হবে। তারপরেই আমরা সাইনি ওয়েদার দেখে সকাল 10টার সময় ওয়াটার প্রোবায়োটিক অ্যাপ্লিকেশন করব। ওয়াটার প্রোবায়োটিক অর্থাৎ জলের প্রোবায়োটিক অ্যাপ্লিকেশন করার পরেই কিন্তু আমাদের পুকুরটা সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে সিড স্টকিংয়ের জন্য, অর্থাৎ আমাদের পুকুর প্রস্তুত হয়ে গেছে ভেনামি চারা মজুত করার জন্য। তো এবার আমি বলে দিই যে আমরা স্টকিং কত নেব। এভারেজ আমাদের 60 পিস পার স্কোয়ার মিটার, অর্থাৎ প্রত্যেক স্কোয়ার মিটার এরিয়াতে 60 পিস সংখ্যায় ভেনামি চারা মজুত করতে হবে, অর্থাৎ প্রতি 1000 স্কোয়ার মিটার এরিয়ার জন্য 60,000 পিস ভেনামি সিড আমাদের স্টকিং করতে হবে। তো চারা ছাড়ার পূর্বে আমাদের বেশ কয়েকটি সতর্কতা বা সাবধানতা অবলম্বন করতে সেগুলো আমি বলে রাখি। যে চারা ছাড়ার পূর্বে আমাদের যে পুকুরটা কালচার করলাম ভেনামি চারা ছাড়ার জন্য ওই পুকুরের স্যালিনিটি এবং যেখান থেকে আমরা চারাটা নিচ্ছি ওই হ্যাচারি স্যালিনিটি সবসময় ম্যাচিং রাখার চেষ্টা করব, অর্থাৎ যেন এক হয়। যদি একও না হয় তবে ডিফারেন্সটা হতে হবে 2 ডিফারেন্সের স্যালিনিটি দেখেই আমাদের চারা চুজ করতে হবে। আমি উদাহরণ হিসাবে বলি, আমাদের কালচার পুকুরের স্যালিনিটি 10 কিন্তু হ্যাচারির স্যালিনিটি যদি 12 অর্থাৎ 2 অন্তর থাকে তবে সেক্ষেত্রে কিন্তু সার্ভাইভাল বেশি আসার সম্ভাবনা থাকে। আর হ্যাচারির স্যালিনিটি এবং কালচার পুকুরের স্যালিনিটির অন্তর যদি 2-এর বেশি হয় অর্থাৎ 4 বা 5 আসে তাহলে কিন্তু আমাদের কালচার পুকুরের সার্ভাইভাল আসার সম্ভাবনা খুব একটা থাকে না বা সার্ভাইভাল না পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আজকে কথা না বাড়িয়ে ভিডিও শেষ করব, বেশি কিছু আর বলবো না। তো আগামী ভিডিওতে আমি ব্ল্যাক টাইগার শ্রিম্প অর্থাৎ বাগদা কালচার পুকুর প্রস্তুতির সম্পূর্ণ ভিডিও আনবো, অর্থাৎ যে সকল চাষি বন্ধুগণ বাগদা কালচার করবেন বলে ডিসিশন নিয়েছেন বা ডিসাইড করেছেন ওনাদের উদ্দেশ্যে আমি কালচার পুকুরের মাটি এবং জলের সম্পূর্ণ প্রস্তুতিকরণ নিয়ে ভিডিও তৈরি করব। তো
আপনারা আমার চ্যানেলটি ফলো করুন। যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে করে আপলোড করা নতুন নতুন ভিডিওগুলো সবার প্রথমে আপনার কাছে চলে আসে। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার আছেন, আপলোড করা ভিডিওগুলো দেখতে থাকুন এবং পারলে বেশি বেশি করে শেয়ার করুন। যেসব এরিয়াতে টেকনিক্যাল গাইড ঠিকমতো না পেয়ে ফার্মাররা বারবার চাষ করতে গিয়ে নানাবিধ সমস্যায় পড়েন বা যাদের কালচার করতে গিয়ে নানাবিধ সমস্যার মুখোমুখি হতে হয়, আমি আমার ভিডিওর মাধ্যমে চিংড়ি কিংবা সাদা মাছ কালচারের ভিডিও আপলোড করব এবং ভিডিও আপলোড করার সাথে সাথে আমি আমার কালচারের প্র্যাকটিক্যাল নলেজগুলি শেয়ার করব, যাতে করে আপনার পুকুরে আপনারা নিজেই কালচার শিখে আপনার পুকুরের সাদা মাছ কিংবা চিংড়ি তৈরি করতে পারেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। অসীম ভালোবাসার সাথে পবিত্র দাস, টেকনিক্যাল এক্সপার্ট।